নমস্কার। এই ইউটিউব প্ল্যাটফর্মটা খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম। অনেক লোকের সাথে আসা, শুধু আপনি যে এলাকায় রয়েছেন তাই নয়, মানে পুরো পৃথিবীর সাথে এই ইউটিউবের মাধ্যমে আসা যায়। তো আমি আমার একটা ইউটিউব চ্যানেল খুলেছি, আজ হয়ে গেল এই 8 মাস। তো এই 8 মাসে আমি প্রায় 60টা ভিডিও আপলোড করেছিলাম। তো তখন অত বুঝতে পারতাম না, কিছু কিছু ভিডিও আমি ডিলিট করে ফেলেছি। ওই ডিলিট করেছি মানে হয়তো কোনো রাজনীতি নিয়ে কিছু বলে ফেলেছিলাম, তো ভাবলাম যে কেন বিতর্কে টিতর্কে আমি মানে কোনো বিতর্ক টিতর্কতে যেতে চাই না। সেই জন্য দেখলাম যে ভিডিওটা হয়তো ওইটাতে কোনো এডিট করে ওই অংশটাকে বাদ দেওয়া গেলেও যেতে পারতো, কিন্তু তবুও আমি মনে করলাম ডিলিট করি। প্রায় 30টা মতন ভিডিও আমি ডিলিট করে দিয়েছি। এখন আজ পর্যন্ত এই মুহূর্তে ইউটিউবে আমার প্রায় 34-35টা মতন ভিডিও আপলোড করা আছে। এখন এই 34-35টা ভিডিও এর ভিউজ খুব একটা বেশি নয়। আমার 1 নম্বর হচ্ছে আমার চ্যানেলটা খুবই অল্প সময়ের, মাত্র 8 মাস বয়স চ্যানেলটা। 2 নম্বর হচ্ছে যে আমি রেগুলার কোনো ভিডিও আপলোড করি না। আজ খেয়াল হলো একটা ভিডিও, দেখুন একটা ভিডিও আপলোড করতে গেলে তার অত চারটিখানি কথা নয়। যারা মহান ইউটিউবার, যাদের প্রচুর প্রচুর পরিমাণে ভিউয়ার্স, তারা যখন একটা ভিডিও আপলোড করে তো তাদের সাবস্ক্রাইবার প্রচুর, ভিউয়ার্স প্রচুর। তারা যে কোনো ভিডিও একটা আপলোড করে দিলেই তাতে এত ভিউজ এসে যায় যে মানে আশ্চর্য ব্যাপার হয়। আমার কাছে সেটা আশ্চর্য ব্যাপার লাগে, যেহেতু আমার ভিডিওতে কোনো টিউজ কিছু আসে না। দু একটা ভিডিও আমার এই 34টা ভিডিওর মধ্যে কোনো ভিডিওটা হচ্ছে 500 ভিউজ পেয়েছে, কোনো ভিডিও 400 পেয়েছে, কোনো ভিডিও 300 গেছে, কোনো ভিডিও 200 ভিউজ পেয়েছে, কোনো ভিডিও 100 নিচে আছে, কোনো ভিডিও 50-এ নিচে আছে। একটাই ভিডিও যেটা 500 ভিউজ হয়েছে, একটাই ভিডিও যেটা 400 ভিউজ হয়েছে, একটাই ভিডিও যেটা 300 ভিউজ হয়েছে, একটাই ভিডিও যেটা 200 ভিউজ হয়েছে। বাকি যে এই 34টার মধ্যে বাকি যে ভিডিওগুলো আছে, সেই ভিডিওগুলোর কোনো কোনো ভিডিওতে দেখা যাচ্ছে যে 50-এর নিচে, 20-এর নিচে, বা 10-এর নিচে, বা 5-এর নিচে। একটা তো ভিডিও তো আবার 2 আর ভিউজ হয়েই বসে আছে, ও কেউ দেখেই না। তো যাই হোক, আস্তে আস্তে দেখলে দেখতে পারেন। আর আমার তো কোনো মানে উদ্দেশ্য নয় যে ইউটিউব বিশাল বড় চ্যানেল খুলে আমি কোনো বিরাট বড় একটা কেউ কিছুই নেই। আমি আমার পরিচয়টা প্রথমে দিয়ে রাখি, কারণ আমি আস্তে আস্তে দেখছি যে আমার যে এই চ্যানেলটাতে মোটামুটি 25-2600 মতন ভিউজ হয়ে গেছে অলরেডি, মানে সব ভিডিওগুলো মিলিয়ে আর কি। তো এত ভিউয়ার্স, এটা আমার কল্পনা থেকে, এটা আমি আশাই করতে পারিনি যে আমার কোনো ভিডিও, আমি একটা সামান্য মানুষ, আমার ভিডিও যে আজকে 25-2600 ভিউয়ার্সের কাছে মানে ভিউজ হয়েছে সব, মানে পুরো চ্যানেলটা, এটা আমার একটা মানে আপনাদের কাছে আমি নতমস্তকে মানে আমি আমার প্রণাম জানাচ্ছি যে আপনারা আমার ভিডিও দেখেছেন। তো যাই হোক, আমি প্রথমে আমার মানে আপনাদের মনের মধ্যে হয়তো কিউরিওসিটি থাকতে হবে যে এই মানুষটা
ভিডিও আপলোড করে। তো এর ভিডিওগুলো মানে ইনি কে, কোথায় থাকে, কি থাকে না থাকে, এই বৃত্তান্ত যেটা আপনাদের মনের মধ্যে হয়তো কারো কারো মনের মধ্যে হতে পারে। সবাই তো যারা আমাকে এই ভিডিওগুলো দেখছে সবাই তো আমাকে চেনে না, সবাইকে জানে না। এই সবার জ্ঞাতার্থের জন্য আমি একটা গৌরচন্দ্রিকা যেটা বললাম মানে ইন্ট্রোডাকশন দিয়ে রাখছি এই ভিডিওর মাধ্যমে। যারা আমার রেগুলার সব ভিডিওগুলো দেখে তারা বুঝে যায় যে আমি কোথায় থাকি, কি করি না করি। কিন্তু হঠাৎ একটা ভিডিও যদি কেউ দেখে তো একটা ভিডিওতে সমস্ত ডিটেলস সম্ভব নয়, বা সেই জন্য আমি আজকে একটা আমার ইন্ট্রোডাকশনের জন্য মানে আমার পরিচয়, একটা পরিচয় যেমন করানো, তো সেই আমি পরিচয়টা আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দিচ্ছি। আজ থেকে 60 বছর আগে বীরভূম জেলার খয়রসোল থানা অন্তর্গত একটা গ্রাম বিশালপুর, সেই গ্রামটির নাম, সেই গ্রামে আমি জন্মগ্রহণ করেছিলাম। তো সেই সময় যে সময় আমি জন্মগ্রহণ করেছিলাম 60 বছর আগে আজ থেকে, সেই সময় ওই গ্রামে কোনো ইলেকট্রিসিটি ছিল না, গ্রামে কোনো পাকা বাড়ি ছিল না, সব মাটির দেওয়াল, খড়ের চাল, এবং গ্রামে কারো বাড়িতে টয়লেট এইসব এখনকার আধুনিক যেসব জিনিসপত্র তখন সেসব কোনো কিছু ছিল না। মানে দৈনন্দিন পাঠক্রিয়া এসব যেসব চান টান করা যা যা দরকার তাদেরকে সব মাঠে গিয়ে পুকুরে গিয়ে সেসবগুলো সারতে হতো। তো সেই গ্রামে একদম রুরাল ভিলেজ যেটাকে বলে, সেইখানে আমি বর্ন অ্যান্ড বট আপ। এবং আমি হসপিটালও হয় নাই সেই সময়, হসপিটালে বাচ্চা মানে আমি বাড়িতেই যে হয়েছি আমি, মানে আমি আমার ঠাকুমা মা দেখায় শুনেছি যে আমি বাড়িতে সে সময় লেবার রুম, প্রত্যেকটি লোকের বাড়িতে লেবার রুম থাকতো, মানে প্রসূতি ঘর যেটা প্রসব রুম, মানে একটা অংশ কাপড় টাপড় দিয়ে ঢাকা দিয়ে একটা মানে ব্যারিকেড দিয়ে একটা অংশ করে দেওয়া হতো, ওটা লেবার রুম। সে সময় গ্রামের মানুষ, তখন গ্রামে নার্স যে দাইমা বলা হতো, সে দাইমা এসে সব কিছু মানে ওই ডাক্তারের কাজ, যাবতীয় কাজ সব কিছু ওই দাইমাই করতো, তাকে দাইমাই বলতো। মানে এখনকার যুগে যেটা নার্স বা ডাক্তার যা বলে না কেন। তো ওই ছোট্ট গ্রাম, সেখানে মাত্র সব মিলিয়ে 100-রও নিচে পরিবার সেখানে থাকতো। কয়েকটি মাত্র ব্রাহ্মণ ফ্যামিলি থাকতো, মানে 16 ঘর ব্রাহ্মণ ছিল, আর কিছু গয়লা বামুন ছিল, আর কিছু জমাদার গয়লা এরা ছিল, আর কিছু বাউরি ছিল। মানে একদম ছোট্ট গ্রাম যাকে বলা চলে। তো সেই মানে সব মিলিয়ে হয়তো গ্রামে লোক সংখ্যা সব মিলিয়ে 200-250 মতন ছোট্ট একটা গ্রাম। সেই গ্রামে অনেক দূরে হাট বাজার, প্রায় 2.5 কিলোমিটার 3 কিলোমিটার দূরে গিয়ে হাট বাজার, স্কুল কলেজ। তো ছোট্টবেলায় কথা আমার বললাম আপনাদেরকে যে আমি একদম রুরাল ভিলেজে বর্ন অ্যান্ড বট আপ জন্মগ্রহণ করেছি, এবং সেখানে আমি লালিত পালিত হয়েছি। পুকুরে চান করেছি, মাঠে গিয়ে প্রাতঃকৃত্যর কাজ, স্নান টান সব কিছু আমাদের ওই পুকুরে। আলাদা এই এখনকার যুগের মতন বাথরুম টাথরুম এইসব তখন আমাদের সব ছিল না। একদম ছোট্ট মানে গরিব গ্রাম যাকে বলা যায়, সেই গ্রামে জন্মগ্রহণ করেছিলাম। আমার বাবা কাজ করতো, সরকারি কাজ। তো বাকি গ্রামের যারা ব্রাহ্মণরা তারা পুজো আচ্ছা এসব নিয়ে সব থাকতো। তো ওই গ্রামে এখন আমার খুব মনে পড়ে সেই গ্রামের বছরে একবার, 2 বছরে একবার, 3 বছরে একবার ওই গ্রামে যাই। এখন আর যাওয়া হচ্ছে না, আগে যেতাম গ্রামে, প্রতি বছরই যেতাম গ্রামে। কালী পুজো খুব ধুমধাম করে কালী পুজো হয় গ্রামে আমাদের। সেই কালী পুজো আমাদের সব বাড়িতে প্রচুর আত্মীয় স্বজন আসতো, গ্রামটা একদম এত ভালো লাগতো। তারপর যখন আত্মীয় স্বজনের সব বা গ্রামের যারা প্রতি বাড়িতে যারা গেস্ট যাদের আসতো তার গ্রাম থেকে যখন চলে যেত তখন খুব খারাপ লাগতো। কারো বাড়িতে গেস্ট এলে মনে হতো যেটা আমার নিজেরই লোক, এইরকম ধরনের তখনকার মানে যুগে ছিল আর কি। তো গ্রামটা যখন খালি হয়ে যেত না, তো বুকটা খালি হয়ে যেত, কত কষ্ট লাগতো যে এত তো লোক এসেছিলো গ্রামে। তারা সব গ্রামে 1 সপ্তাহ থাকতো, কেউ 6 দিন থাকতো, কেউ 5 দিন থাকতো। তো খুব ভালো লাগতো, তাদের সবার বাড়িতে আত্মীয়গুলো সব আমাদের নিজেদেরই আত্মীয়র মতন হয়ে যেত। তো ওই গ্রাম থেকে আমার যে প্রাইমারি স্কুল, সেই প্রাইমারি স্কুল একতলা একটা রুমে 2টো অংশ করা থাকতো। একদিকে 1 থেকে 2 পর্যন্ত, আর একদিকে 3 থেকে 4 পর্যন্ত।
দুটো মানে একটাই বড় রুম ছিল, সেই রুমে দুটো পার্ট ছিল, মানে 1 2 3 4 চারজনই মানে 4 ক্লাস ওখানেই হতো। ছোট্ট মতো বারান্দা ছিল, অনেক গাছ টাছ ছিল গ্রামে। এখন আর অত গাছ টাছ নেই, সব শেষ হয়ে গেছে। তারপর হাই স্কুল গেলাম, লোকপুর হাই স্কুল, সেখানে হাই স্কুলে ক্লাস 10 পর্যন্ত পড়লাম। হাই স্কুল থেকে লোকপুর হাই স্কুল থেকে মাধ্যমিক পাস করলাম। মাধ্যমিক পাস করার পর হেতমপুর কলেজে গেলাম। আমাদের গ্রাম থেকে কত কিলোমিটার, 20 কিলোমিটার দূরে হেতমপুর কলেজ, সে হেতমপুর কলেজে পড়াশোনা করলাম। তারপর আমি এলাম চাকরি করতে। ওই 29 বছর বয়সে আমি ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডে, আগের ভিডিওতে আমি বলেওছি, আপনারা যদি সব ভিডিওগুলো দেখে থাকেন তাহলে জানতে পারবেন যে আমি এখন রিটায়ার্ড ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড কাজ করতাম, এখন রিটায়ার্ড হয়েছি। এই 2024 সালে 1 জানুয়ারি আমি রিটায়ার্ড হয়েছি। তো 30 বছর চাকরি করলাম ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডে। তো এখন রিটায়ার্ড হয়েছি। রিটায়ার্ড হওয়ার পর তার আগেও চাকরি যখন করতাম তখন কারো বাড়িতে, যেহেতু ব্রাহ্মণ, কোথাও কোনো জায়গায় কিছু হলে তখন পুজো টুজো এসবে করতাম। মানে আমি মন্ত্রটন্ত্রগুলো সব শিখিয়েছিলাম আমার দাদু। তখনকার বই টই নিয়ে এরকম নামতা ঘোষণা, যেমন পড়াশোনা এরকম ধরনের কিছু না। মুখে মুখে সন্ধ্যেবেলায় দাদু খাটে শুয়ে শুয়ে মন্ত্রগুলো সব বলতো। সে মন্ত্রগুলো এখন আমার সব মনে আছে। তখন ওই ছোট বয়সে আমি মন্ত্রগুলো শিখেছিলাম। মা দুর্গা ধ্যান, জটাজুর সমাজ মর্ধন্দৌ কিতশেখরম লোচনত্র সংযুক্তাং বর্ণন্দৌ সরিসাননম अतोऽसि पुष्पवर्णाभ्यां सुप्रतिष्ठां सुलोचनां नव यौवन सम्पन्नं सर्वाभरणभूषितां सुचारुदशनगदवत् হেনন্নত পয়োধরাম। অনেক বড় হয়ে যাবে, লম্বা হয়ে যাবে, ওইটুকু বললাম। তো এই যে এই মানে ধ্যান, মা দুর্গা ধ্যান বললাম। करालवदनं घोरं मुक्तकेशं चतुर्भुजां कालिकां दक्षिणां दिव्यां মুন্নমালা বিভূষিতাম। এই যে মা কালীর ধ্যান বলছিলাম। তো এইসব যে ধ্যানগুলো, ওম খরমং স্থূলতং স্থূলতরং গজেন্দ্রবদনং লম্বোদরং সুন্দরং বস্চন্দনমধু গন্ধলুব্ধ, এই যে এই গণেশের ধ্যান বলছি। তো এইসব ধ্যান ট্যানগুলো কিন্তু আমি ওই তখন আমি ওই 4 5-এ পড়তাম, তখন কিন্তু আমার এইগুলো আজকে যেমন আপনার সামনে বলছি এই ভিডিওতে, ঠিক সেদিন সেই সময় আমি কিন্তু এইভাবেই মানে মুখস্থ হয়ে গেছিল ওই দাদুর কাছ থেকে শুনে শুনে। বসংসি জীর্ণানি যথ বিহায় নবানি গৃহ্ণাতি নরৌ পরাণে তথা শরীরানি বিহায় জীর্ণানি সংজাতি নবানি দেহি। এই যে এই গীতা শ্লোক বললাম, যথা নদীনাং বহবম্ববেগা সমুদ্রমেব, এই যে গীতা শ্লোক বলছি, মানে এই গীতার যে 700 শ্লোক, এই 700 শ্লোক সব আমি মুখস্থ করে ফেলেছিলাম সেই সময় ওই দাদুর কথা শুনে 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 শুনে, মানে বই পড়ে নয়। কবিং পুরাণম মে অনুশাসিতারম অনুয়াংসম মে অনুসরেজ্য সর্বস্ব ধাতারং চিন্তরূপম আদিত্য বর্ণং তমস পরস্তাৎ। এটা কিন্তু আজকের কথা নয়, এটা সেই তখন আমি 4 5 6 যখন পড়তাম তখন এই ধ্যানগুলো, এই যে দুর্গার ধ্যান, কালীর ধ্যান, গণেশের ধ্যান, এই যে গীতা, এইগুলো কিন্তু সেই দিনই কিন্তু আমার মুখস্থ হয়েছিল। সেই দিনই আমি কিন্তু এগুলো বলতাম শুনে 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 শুনে, দাদুর কাছ থেকে শুনে শুনে এইগুলো আমি রপ্ত করে ফেলছিলাম। তো যাই হোক, সেই সূত্রে পুজো টুজো মানে করতাম। এখন আর পুজো টুজো আমি করে, দুর্গা পুজো আমার একটা জায়গায়
আমি করতাম, মানে দুর্গাপুজো করাতাম আর কি। তো 10 বছর করেছিলাম। তারপর বেশিক্ষণ বসে থাকলে আমার কোমরে আমার সাইটিকা পেন আছে, তো অসুবিধা হয়। এখন আমি পুজো টুজো আহ, আর যাই না, পুজো টুজো করি না। মানে কোনো লোভের বশবর্তী, যে কোনো লালচের বশবর্তী যে আমাকে এটা করতে হবে তা না। ভগবান আমাকে যেটুকু দিয়েছে, আমার এই ছোট্ট পেটে আমার মানে বহুত দিয়ে দিয়েছে। আমি এত আশা করতে পারি না যে ভগবান আমাকে এত দিয়ে দেবে। মানে আমি ভগবানের কাছে দিনরাত বলি যে হে ঈশ্বর, তুমি যা আমাকে দিয়েছো, আমি যোগ্য নই, তোর সত্ত্বেও তুমি আমাকে দিয়েছো ভরপুর। আমি মানে আমার কোনো কমপ্লেন নাই। আমি যদি আজকে সাপোজ মারা যাই, আর সাপোজ যদি মনে করুন আমাকে চিত্রগুপ্তার ওখানে খাতাটা এন্ট্রি করে যে তোমাকে কি চেয়েছিলে কি পাওনি, তো আমি বলবো যে আমি সব কিছু পেয়ে গেছি, আমার আর না পাওয়ার কিছু ছিল না। মানে এই হারে আমি বলছি আর কি, যে আমি না চেয়েও বহুত কিছু পেয়েছি। আমাকে ঈশ্বরের কাছে আমি নতমস্তকে, ঈশ্বরকে সবসময় আমি মানে বন্দনা করি যে হে ঈশ্বর, তুমি আমাকে যেটুকু দিয়েছ সেটা অনেক 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 আমি সন্তুষ্ট। তো এই হলো মানে আমার ইন্ট্রোডাকশন পর্ব, যে আমি 30 বছর ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড, মানে কলিয়ারি যেটা কোল মাইন্সে কাজ করতাম। প্রথমে আমার অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল পড়াশিয়া এরিয়ার একটা কোল মাইন্সে, পড়াশিয়া কলিয়ারিতে, কুনসুর এরিয়া। তারপর কাজোড়া এরিয়ায় আমি দুটো কলেজে কাজ করলাম, একটা খাস কাজোড়া, একটা সেন্ট্রাল কাজোড়াতে। খাস কাজোড়ায় কাজ করলাম কিছুদিন, বছর তিনেক। তারপর সেন্ট্রাল কাজোড়াতে এলাম। মানে আমি এলাম এই কারণে যে আমি ওখানে থাকতাম যে কোয়ার্টারটায়, সেইটা থেকে ওই কুরুস্তুরিয়া এরিয়ার পড়াশিয়া কলেজটা দূর হতো। তো তখন আমি ভাবলাম যে তাহলে আমি চলে আসি, কাছে হবে আমার যেখানে কোয়ার্টার। সেই জন্য আমি কাছে আসার জন্য চেষ্টা করেছিলাম। কিন্তু সেই মুহূর্তে ভ্যাকেন্সি লোক মানে একটা অসুবিধা ছিল। সেই জন্য আমাকে টেম্পোরারি কিছুদিনের জন্য খাস কাজ, ওটাও 2 কিলোমিটার দূরে ছিল। আর পড়াশিয়া কলেজে ছিল প্রায় 9 কিলোমিটার 10 কিলোমিটার দূরে। তো ওটার থেকে ভাবলাম যে এটা কাছে হবে। তারপরে নিজের সামনে একদম আমি যেখানে থাকতাম সেখানে আমার কোয়ার্টারটা খুব কাছে। তো সেখানে এসে এইসব কোয়ার্টারে আমি থাকলাম। 30 বছর ডিউটি করলাম। রিটায়ার্ড হওয়ার 5 বছর আগে ওই পাশে একটা কাজড়া মোড়েই একটা কোলিয়ারি ছিল, লক্ষ্মীপুর কোলিয়ারির নাম ছিল। সেই কোলিয়ারিটা বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার পর ওই কোলিয়ারির আন্ডারে যেসব কোয়ার্টারগুলো ছিল, সেই কোয়ার্টারগুলোতে সময় মতো জল, বিদ্যুৎ এসবের সাপ্লাই বন্ধ করলে বুঝতে পারছেন সেখানে অতটা ধ্যান দেওয়া হয় না। চালু কোলিয়ারি যখন ছিল লক্ষ্মীপুর কোলিয়ারিটা, তখন ওর খুব ভালো মানে পরিষেবা সব পেত। তারপর বন্ধ হয়ে গেল। যাই হোক, আমি সেন্ট্রাল কাজে ডিউটি করতাম, আর কাজড়া মোড়ে থাকতাম। 30 বছর ডিউটি করলাম। আর ওই 30 বছর ওই সময় ডিউটি হলো। আর তারপর আমার ওখানে মানে বিয়েও হলো, বিয়ে টিয়ে হয়ে গেল। 30 বছর হয়ে গেল আমার বিয়ে হওয়া হয়ে গেল। আর ঘুরলাম। আমার যদি আপনি জিজ্ঞেস করেন যে তোমার কি শখ, কি হবি কি, তো আমার সেই ছোটোবেলায় আমি ফুটবল খেলতাম। কিন্তু আমার ফুটবলটা আমার ইনডোর গেমটা আবার বেশি, ওই তাস, ক্যারাম, ইনডোর যেটা আপনার এই দাবা, এইসব মানে ইনডোর গেমটাতে আমার বেশি স্প্রিয় আছে। ওইটাতে আমি খুব ভালোবাসতাম। ইনডোর গেম আমার খুব ভালো প্রিয় ফেভারিট মানে খেলার মধ্যে ছিল ইনডোর। লুডো খেলতাম, এইসব তাস, লুডো, দাবা, ক্যারাম, ইনডোর গেমের উপর আমার খুব। হেতমপুর কলেজে যখন গেলাম তখন বললাম যে গ্রামের স্কুল থেকে গেলাম লোকপুর স্কুল থেকে হেতমপুর কলেজ। হেতমপুর কলেজ ওখানে হোস্টেলে পড়াশোনা করতাম, হোস্টেলে থাকতাম। তারপর আমার বাবার কর্মসূত্রে প্রথমে জয়পুরা বলে একটা কুলিয়ারি ছিল, সেখানে বাবার কোয়ার্টার ছিল, সেখানে থাকতাম। তারপরে আমি কাজড়া মোড়ে সেন্ট্রাল কাজতে আমার অ্যাপয়েন্টমেন্ট হলো, সেন্ট্রাল কাজতে কাজড়া মোড়ে থাকলাম। এরপর রিটায়ার্ড আমার 2024 সালের 1 জানুয়ারি আমার রিটায়ার্ড। 1 বছর হলো রিটায়ার্ড হওয়া। তো এই 1 বছরের
মানে আমি দেখলাম যে 2024 সালে যখন আমাকে রিটায়ার করতে হবে 5 জানুয়ারি, তো 2018 সালে আমি ঠিক করলাম যে এবার তো আমাকে তো এই সরকারি আবাসন কোয়ার্টার যেটা এটা আমাকে ছাড়তে হবে। তো তাহলে এখানে খুব অসুবিধাও হচ্ছে, ইলেকট্রিসিটি প্রবলেম হচ্ছে, জলের সাপ্লাই তখন খুবই ভেঙে পড়েছে অবস্থা, জল সাপ্লাই খুব কম হতো। তো আমার জলের খুব জল খরচা খুব বেশি আমি করি, তো দেখলাম যে খুব অসুবিধা, অনেক প্রবলেম ফেস করলাম। লাস্টে অন্ডাল মোড় 2018 সালে এখানে ফ্ল্যাট কিনলাম। এই ফ্ল্যাটটা আপনাদেরকে দেখিয়েছি, অনেকগুলো ভিডিও আছে আমার। তো এখন এই যে আজ 60টা ভিডিও আমি আপলোড করেছিলাম, 60-65টা, তো তার মধ্যে 30টা ভিডিও আমি ডিলিট করে দিয়েছি। তো এখন পর্যন্ত যেটা বেঁচে আছে মানে 34-35টা ভিডিও এখন আমার চ্যানেলে আপলোড করা আছে। এই 34-35টা ভিডিওতে দেখবেন যে এই আমি এখানে এসেছি, সেই ফ্ল্যাট নিয়েও একটা ভিডিও করেছি, কোথাও ঘুরতে গেছি সেখানে নিয়েও একটা ভিডিও। আগে আমি এই 30 বছরের কর্মজীবনে প্রচুর জায়গায় ঘুরেছি। ভারতবর্ষের যে ইন্ডিয়াকে যদি আপনি এইভাবে যদি ভাগ করেন, তাহলে 4টে ক, মানে একটা ক হচ্ছে কাশ্মীর, একটা ক যদি আপনি নাম দেন কন্যাকুমারী, আর আরেকটা ক যদি আপনি নাম দেন কচ্ছ, আর আরেকটা ক যদি আপনি নাম দেন কোহিমা, তাহলে কাশ্মীর থেকে কন্যাকুমারী আর কচ্ছ থেকে কোহিমা, মানে ভারতবর্ষের এই যে 4টে ক দিয়ে যে ভারতবর্ষ এই যে পরিধিটা আমি বোঝাতে চেষ্টা করলাম, এই 4টে কয়ের কাশ্মীর থেকে কন্যাকুমারী, কচ্ছ থেকে কোহিমা, এমন কোনো জায়গা নেই যেগুলো ঘোরার জায়গায় টুরিস্ট প্লেস যেগুলো, সে তো সমস্ত ভারতবর্ষকে একটা জন্মের মানুষ সব ঘুরতে পারবে না। মানে আমি বলতে চাইছি যেগুলো সাধারণত লোকে যায়, যেখানে ভারতবর্ষের সমস্ত রাজ্য আমি ভিজিট করেছি। পশ্চিমবঙ্গের সমস্ত জেলা, এমন কোনো জেলা নেই পশ্চিমবঙ্গের, ও কলকাতা থেকে কোচবিহার, কালিম্পং থেকে বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, পুরুলিয়া, হুগলি, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, মালদহ, জলপাইগুড়ি, মানে একদম কালিম্পং, দার্জিলিং পর্যন্ত, মানে সমস্ত জায়গা আমার কোনো কোনো জায়গা 2বার হয়েছে, কোনো কোনো জায়গা 3বার ঘুরেছি, কোনো কোনো জায়গা 4বার ঘুরেছি। সাউথের যেসব জায়গাগুলো সেগুলো কোনো কোনো জায়গায় 4বার 5বারও, কোনো কোনো জায়গায় পুরী তো 7বার ঘোরা হয়েছে, দার্জিলিং 4বার ঘুরেছি। মানে আমার ঘোরাটা হচ্ছে আমার একটা হবি যদি বলেন, ঘোরা মানে মানে সে পায়ে বলেন যে বাঙালির পায়ে সরষে বাঁধা আছে, বাঙালি কেউ ঘুরতেই পারে। তো আমি তো বাঙালি, তো অতএব আমার তো সেই পর্যায়ে আমি আসবো, ঘুরি। এই গঙ্গাসাগরে দেখুন না কেন, অনেক অনেক লোকের কাছে শোনা যায় বলে যে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। আমি গঙ্গাসাগর 4বার ঘুরেছি, 4 times। I visited গঙ্গাসাগর 4 times। গঙ্গাসাগর মারাত্মক কঠিন জার্নি, মানে যে না গেছে তাকে বলে বোঝানো যাবে না, যে গেছে সেই একমাত্র বুঝতে পারবে যে গঙ্গাসাগর কত কঠিন। বিশাল ভিড় হয়, মনে করুন কোনো একটা জায়গা, সেখানে এই গঙ্গাসাগরটার কথাই বলছি। গঙ্গাসাগর কি হয় না, ওই মকর সংক্রান্তির দিনে 14 তারিখ মকর সংক্রান্তির দিনে মেন পরবটা মানে স্নান পর্বটা, তাহলে ওখানে ধীরে 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 মনে করুন 6 তারিখ থেকে 8 তারিখ থেকে 10 তারিখ থেকে 12 তারিখ থেকে সব ওখানে আস্তে 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 লোক গিয়ে ওখানে পৌঁছছে। এরপর 14 তারিখ যেই শেষ হয়ে গেল, সেখান থেকে এবার বেরিয়ে আসার আবার পালা পর্ব। সেই বেরিয়ে আসাটা একসাথে হয়ে যায়, জমায়েতটা ধীরে ধীরে হয়। 8 তারিখ গেল, কেউ 9 তারিখ গেল, কেউ 6 তারিখ গেল, কেউ 10 তারিখ গেল, কেউ 12 তারিখ গেল, কেউ 13 তারিখ গেল, কেউ 14 তারিখেও গিয়ে পৌঁছল। কিন্তু বেরিয়ে আসাটা একদিনে হয়ে যাচ্ছে। অর্থাৎ ওই একদিনে বেরিয়ে আসার জন্য প্রচুর ভিড় হয়, এবং সে ভিড়ে যে কী অবস্থা হয় সে যে গিয়েছে সে একমাত্র বুঝতে পারবে।
তাছাড়া অন্য কাউকে বলে বোঝানো যাবে না যে সেখানে যে কী প্রবলেমটা, কী অসুবিধাটা হয়ে যায়। আর তারপর তো আমি বললাম যে আমার সাইটিকা পেন বেশিক্ষণ লাইনে, লম্বা লাইন, বিশাল লম্বা লাইন, সে প্রচুর কনজেস্টেড, মানে বিশাল সমাগম হয় সেখানে। এদিকে আরেকটা ওইরকম প্রবলেমের মতন জায়গার হচ্ছে দেওঘর। সুলতানগঞ্জ থেকে দেওঘর আমি 3 বার গেছি। 105 কিলোমিটার 7 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে সুলতানগঞ্জ থেকে জল নিয়ে কাঁধে বাঁক নিয়ে বৈদ্যনাথ ধাম গেছি, সেটাও 3 বার আমি গিয়েছি। তো এই রিসেন্ট এমন বীরভূম জেলার এমন কোনো তীর্থস্থান নেই, যে ওই সতীপীঠগুলোর কথা বলছি, যে ফুল্লরা, এদিকে কঙ্কালীতলা, বক্রেশ্বর, বীরভূম জেলা তো আমার হোম টাউন বলতে ভুলে গেলাম। যে বীরভূম জেলা মানে আমার যে বিশালপুর গ্রাম, যে সেই বিশালপুর গ্রামে আমি 16 বছর ছিলাম। তারপর আমি ওই হাতমপুর গেলাম পড়াশোনা করতে, সেখানে পড়াশোনা হোস্টেল রইলাম। তারপর জয়পুরাতে বাবার কোয়ার্টারে কিছুদিন থাকলাম। তারপরে কাজড়া মোড়ে থাকলাম। তারপর বাবা রিটায়ার করার 2-3 বছর আগে বাবা বললো যে তাহলে এবার আমি রিটায়ার করার পর এবার থাকবো কোথায়। তো আমার তো বিশালপুর গ্রাম, তো সে বিশালপুর গ্রামে গ্রাম, সেখানে তখন সেই সময় ইলেকট্রিসিটি নাই, এ নাই ও নাই, প্রবলেম। তো সিউড়ি বীরভূম জেলার হেডকোয়ার্টার্স, সিউড়ি সদর দপ্তর বীরভূম জেলার, সেই হেডকোয়ার্টার্স যেটা সিউড়ি, সেই সিউড়িতে রবীন্দ্রপল্লী, সেখানে জায়গা কিনে বাবা সেখানে বাড়ি করলো। হোম টাউনেও আমার বাড়ি। এদিকে আমি এখানে আবার ফ্ল্যাট নিলাম। বিক্রি টিক্রি কোথাও কিছু না, আমার যেটা বার্থ প্লেস, যেটা জন্মভূমি, সেখানেও দোতলা বাড়ি বাবা তৈরি করেছে, সে বাড়িও আমরা বিক্রি টিক্রি করে বাড়ি আছে। এদিকে আবার সিউড়িতে বাবা যে বাড়ি করলো সে বাড়িও আছে, আসা যাওয়া হয়। এখানে এই রিটায়ার্ড করার পর এখানে 7 দিন থাকি, যেখানে ফ্ল্যাট নিয়েছি অন্ডাল, সেখানে 7 দিন থাকি। আবার যেটা আমার বাবা যে পৈতৃক বাড়ি যেখানে তৈরি করেছে সিউড়িতে, সেখানেও থাকি। আবার এদিকে আমার যেটা বর্ণান পটাপ যেখানে, সেখানেও আগে প্রায় যেতাম, এখন আর যাওয়া হয় না, এখন আর সেখানেও যেতাম। তো এই ভিডিওটা যে দেখুন, আমি যে এই 34টা ভিডিও আমার এখন পর্যন্ত যে আপলোড করা আছে, এর মধ্যে যদি আপনি বলেন যে আচ্ছা আপনার কোন ভিডিওটা আমি সবার আগে দেখবো, মনে করেন নতুন কোনো ভিউয়ার্স, কোনো কেউ সাবস্ক্রাইব করলো আমার চ্যানেলটা, বললো যে কোন ভিডিওটা আমি দেখবো, এই এতগুলো ভিডিও একদিনে তো কেউ তো দেখবে না। ধীরে 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 হয়তো একটা এলো তার স্ক্রিনে, সেটা দেখলো। কিন্তু যদি আমাকে বলেন আপনি যে আপনার কোন ভিডিওটা আপনার সব থেকে বেশি পছন্দ মতো, এই প্রশ্নের জবাব দিয়ে যান। অনেকে আমাকে বলে যে আপনার কোন ভিডিওটা সবকার আগে দেখবো, বলো তো এতগুলো ভিডিওর মধ্যে কোনটা আগে দেখবো। তো আমি বলি যে দেখুন, কোনো একজন মনে করুন মা বাবা, তার তো মনে করুন 4টে সন্তান আছে, তো কোন ছেলেটাই ভালো যদি বলা যায়, সে মা বাবা বলতে পারবে যে আমার কোন ছেলেটা ভালো। মা বাবার কাছে সব ছেলেটাই ভালো। একজন মনে করুন গার্ডেনার, বাগানের মালিক, সে বাগানে অনেকগুলো গাছ তৈরি দেখাশোনা করে গাছ, এখন তাকে যদি বলা যায় যে কোন গাছটা তোমার সব থেকে ভালো, ও বলবে আমার কাছে সবগুলোই, কারণ ও লালন পালন করছে গাছগুলো, সবগুলোই ওর কাছে ভালো। কোনো একজন কুক, রাঁধুনি, সে হয়তো অনেকগুলো আইটেম রান্না করেছে, তাকে যদি বলা যায় যে আপনার কোন রান্নাটা সব থেকে বেশি, এটা বলা অসুবিধা তার পক্ষে। তো কে বলতে পারো, একজন লেখকের এতগুলো বই সে লিখেছে সারা জীবনে, তাকে যদি বলা যায় আপনার কোন বইটা ভালো, কারণ প্রত্যেকটা বইয়ের পিছনে সে যত্ন করে করে সে একটা আলাদা থটস দিয়েছে, সে একটা লিখেছে, কোনটা সে বিচার করবে, সে কারা বিচার করবে, পাঠকরা বিচার করবে। তো আমাকে যদি আপনি বলেন যে আপনার কোন ভিডিওটা ভালো, তো আমি সেটা বলতে পারবো যে কোন ভিডিওটা ভালো, কারণ আমার কাছে প্রতিটা ভিডিও, একটা ভিডিও তৈরি করা তো চারটিখানি ব্যাপার নয়, অনেক চিন্তা করতে হয়, অনেক ব্যাপার নিয়ে আগে থেকে একটু মানে রিহার্সেল নিজের মধ্যে একটা করে নিতে হয়, তারপর একটা ভিডিও তৈরি করতে হয়। সেই ভিডিওতে যখন কোনো কেউ নেগেটিভ কমেন্টস করে, বা যখন কেউ মানে সেই ভিডিওটা কেউ অল্প থেকে স্কিপ করে দিল, দেখো না, তো তখন কিন্তু সে তার একটু মানে কষ্ট হয় যে আমার ভিডিওটা এত কষ্ট করে করলাম, কেউ দেখলো না। তো এখন তো সবাইকে তো ধরে রাখা যায় না যে না আমার ভিডিওটা দেখো, যদি কারো ভালো লাগে সে দেখবে, না ভালো লাগে সে দেখবে না। তো আপনারও কিছু করার নেই, আমারও কিছু করার নেই। তো
আমার যে ভিডিও যেটা 500 ভিউজ হয়েছে, যেটা একটা ভিডিও, মানে ওই ভিডিওটার টাইটেল ছিল যে 100 বছর বাঁচতে চায় বলে, যে একটা টাইটেল ছিল। আর একটা ভিডিও যদি বলেন যে এই মুহূর্তে বলতে বলেন, তাহলে একটা ভিডিও এসো ব্রাহ্মণ সূচি করি মন, এই যে এই ভিডিওটা। তো যাই হোক, আমার আশা করছি এই ভিডিওটার মাধ্যমে ইন্ট্রোডাকশন পর্বের যে ভিডিও, সেই ইন্ট্রোডাকশনটা আমি দিলাম আমার সম্পর্কে, যেটুকু আমি কোনো রাগঢাক করে কিছু বলিনি, আমি খুবই সরল মনে বললাম আপনাদেরকে যে আমি খুবই একটা সাধারণ ছোট্ট গ্রাম থেকে উঠে এসেছি, এই রিটায়ার করার পরে এই ভিডিও করছি, এই ইউটিউব চ্যানেল খুলেছি এই 8 মাস। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বাস এইটুকুই আর কি। নমস্কার।